গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের একটা নতুন উদ্দেশ্যে আবার যাওয়া হচ্ছে দীঘার উদ্দেশ্যে। তো আমাদের আজকে যে ট্রাভেল যে ব্লগটা করব, আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি, উইথ ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, সবার সঙ্গে পরিচয় করব। হ্যাঁ, মা আছে, আমার ওয়াইফ আছে, বাবা আছে, ছেলে আছে, আমি আছি। ঠিক আছে, সবার উদ্দেশ্যে আমরা যাবো। এই দেখে দেখো সবাই যাচ্ছে, এই দেখো দাঁড়িয়ে আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, এই তো ও আছে। বুঝলেন? আমরা আজকে এই বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে, আমরা বেরোচ্ছি। ঠিক আছে। হুম হুম হুম। এই দেখো এই গাড়িতে আমরা যাচ্ছি। এই যে আমাদের গাড়ি। মোবাইল দেখাচ্ছে কেন? কটা বাজে বলো তো? এই তো ঠিক টাইমে চলে যাবো। গুড মর্নিং। ঠিক আছে, আমরা দীঘার উদ্দেশ্যে আমরা আমরা রওনা হচ্ছি। পথে যেতে যেতে তোমার সঙ্গে অনেক কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা আবার তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা ট্যুর করছি দীঘার উদ্দেশ্যে, কলকাতা থেকে দীঘার জার্নি। আমাদের জার্নি শুরু হলো আমার বাসজনীর বাড়ি থেকে, যার অ্যাড্রেস তোমরা সবাই জানো। আমার স্টুডিওর অ্যাড্রেস, আমার বাড়ির অ্যাড্রেস একই, 5/32 বাসজনী গভর্নমেন্ট কলোনি, অপোজিট প্রদীপ সংঘ ক্লাব, কলকাতা 70। আজ 16ই জানুয়ারি আমাদের জার্নি শুরু হলো। আমরা প্রথমে বাসজনী থেকে গাছতলা ব্রিজ হয়ে, এখান থেকে মালঞ্চ, মালঞ্চ থেকে শুরু করে টালিগঞ্জ রোড হয়ে, প্রতাপাদিত্য রোড দিয়ে আমরা সোজা বেরোলাম হরিশ মুখার্জি রোড। হরিশ মুখার্জি রোডের থেকে আমরা সোজা চলে গেলাম আলিপুর রোড। আলিপুর রোড হয়ে সেকেন্ড ব্রিজ হয়ে আমরা পাড়ি দিলাম দীঘার উদ্দেশ্যে। আজ আমরা দীঘার যে ব্লগ সম্বন্ধে বলবো, তার আগে দীঘার কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরছি। 100 বছর আগে লোকে কিভাবে দীঘা যেত আর কিভাবে গড়ে উঠলো আজকের দীঘা, আসুন আমরা একটু জেনে নিই। তার আগে বলে রেখি, সঙ্গে থাকতে হবে কফি উইথ ভিট ফিল্মসের সাথে। এখানে আমরা আছি, আমরা থাকবো। So বন্ধুরা, please ভিট ফিল্ম সাবস্ক্রাইব, don't miss to click the notification bell icon, click on the Facebook, follow, like and share, and to Instagram and case. So বন্ধুরা, দেখতে থাকো ভিট ফিল্মস। আজ থেকে 100 বছর আগে দীঘা পৌঁছাতে লাগতো 2 দিন। তখন দীঘা বলে একটি ছোট্ট গ্রাম ছিল, যা আজ সমুদ্রের তলায়। এই জায়গাটার নাম ছিল বীরকুল পরগনা। 1980 সালের সময় পূর্ব মেদিনীপুরের যাতায়াত ব্যবস্থা ছিল হাতি, নৌকা, গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি। এটাই ছিল প্রধান পরিবহন কেন্দ্র। কলকাতা থেকে ইংরেজ সাহেবরা আসতো 3-4 দিনের জন্য, ফুর্তি করে চলে যেত। সেই সময় দীঘার বালিয়াড়ির উপরে কিছু ছোট বাংলোও গড়ে উঠেছিল। 1911 সালে তৎকালীন ইংরেজ সরকার দীঘার সাথে কলকাতার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির চেষ্টা করেন। সেই বিষয়ে কোনো বিশেষ কাজ এগোয়নি। 1921 সালে দীঘায় এলেন কলকাতার বিখ্যাত হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠিতা প্রকৃত প্রেমিক জন ফ্র্যাঙ্ক স্মিথ। তিনি প্রথমে ওভারল্যান্ড গাড়িতে করে বেলদা, সেখান থেকে ঘোড়ার পিঠে চড়ে কাঁথি, আর তারপর কাঁথি থেকে বালিশাহী জমিদারের সহযোগিতায় হাতির পিঠে চলে এলেন দীঘা। স্মিথ সাহেবের দীঘা এতই ভালো লাগলো যে তিনি দীঘার প্রেমে পড়ে গেলেন। তিনি এখানে তৈরি করেন তার স্বপ্নের বাংলো রানসুইক হাউস।
অনেক সময় তিনি টু সিটার পাইপার প্লেন করে যাতায়াত করতেন। তখন সেই প্লেন দেখতে দীঘার স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যেত স্মিথ সাহেবের প্লেন দেখার জন্য। ১৯৫০ সাল থেকে শুরু হয় খড়গপুর থেকে পিচ ঢালার রাস্তা, খড়গপুর, যাকে আমরা এখনকার দিনে পরিচিত খড়গপুর নামে। ৭ মাইল ব্রিজ, ইচ্ছামণি, সাঁকো। সেই সময় দীঘা আসতে যেতে গেলে খড়গপুর পর্যন্ত ট্রেনে করে আসতে হতো এবং সেখান থেকে বাসে করে কাঁথি আর তারপরে কাঁথি থেকে দীঘা। তখনকার সময় কাঁথি থেকে দীঘা মোট ৩টে বাস চলতো। সকাল সকাল আসতো এবং বিকাল ৪:৩০টার মধ্যে আবার ফিরে যেত। বাসগুলো আসতো ইচ্ছামণি খালের উপর দিয়ে। তখনকার দিন তো কোনো আর ব্রিজ ছিল না, তাই বাসগুলো পারাপার হতো পাঠাতো নৌকোর উপর এবং মানুষেরা পারাপারি করতো নৌকো দিয়ে। বাসের জন্য ছিল পাটাতনের ব্যবস্থা। ইচ্ছামণি খালের মতো খড়গপুর যাওয়ার পথেও আরেকটি বাধা ছিল, ৭ মাইল খাল, যেখানে যাত্রীদের বাস থেকে নেমে নৌকো এবং পাটাতন করে বাস পারাপার হতো। তখন ছিল কন্টাই থেকে বালিসাই এবং সেখান থেকে দীঘা। কাঁথি থেকে বালিসাই রাস্তা পিচের এবং বালিসাই থেকে দীঘার রাস্তা ইটের। এই ইট জোয়ান দেওয়ার জন্য রামনগরে তখন ইটের ভাটা তৈরি হয়েছিল। ১৯৫১ এবং ৫২ সালে ডাক্তার বিধানচন্দ্র রায় সেনাবাহিনীকে নিয়ে মাত্র ১ মাসের মধ্যে কাঁথি থেকে দীঘা যাওয়ার পথে ইচ্ছামণি খালের উপর একটি বাঁশের সেতু তৈরি করেন। পরে ১৯৫৭-৫৮ সালে লোহার রেলিং গড়া কাঠের ব্রিজ তৈরি করেছিল তিনি, যা ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে আজও। পথে আমরা কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করলাম। আমরা কোলাঘাটে এসে সোনার বাংলা রেস্টুরেন্টের সামনে আমরা কিছুক্ষণ ধরে হল্ট করলাম, করে এখানে একটু রিফ্রেশমেন্ট হয়ে আমরা আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। সকালে ব্রেকফাস্ট এখানে আমরা করে নেবো, পুরি তরকারি মিষ্টি যা পাবো করে নেবো, গাড়িটা একটু রেস্ট হয়ে যাবে। সব কিছু হয়ে যাওয়ার পর আমরা আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। ফ্রেশ হয়নি, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে যাবো। এই হচ্ছে সোনার রেস্টুরেন্ট, দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে। দেখে নিয়েছো, এইদিকে রিফ্রেশমেন্ট রুম, এই সোনার বাংলা রেস্টুরেন্ট। তোমরা এখানে বসে খেতে পারবে, খেয়ে যেতে পারো।
1970 সালে সড়ক পথের কিছুটা উন্নতি শুরু হয়। সেই সময় কলকাতা থেকে দীঘা যাতায়াত শুরু হয়। মেচেদা, নন্দকুমার, কাঁথি হয়ে সোজা আসতে হতো দীঘা। এক্ষেত্রে বাধা আসে। দীঘা যাওয়ার পথে প্রধান বাধা ছিল হলদি নদী, রসুলপুর নদী ও বিজলি খাল। 1982 সালে একে একে তৈরি হলদি নদীর উপর নরঘাট ব্রিজ ও রসুলপুর নদীর উপর শহীদ ক্ষুদিরাম সেতু। এর ফলে কলকাতা থেকে দীঘার দূরত্ব 70 কিলোমিটার কমে যায়। বাস ও পরিষেবাও শুরু হয় কলকাতা থেকে। আস্তে আস্তে জমতে থাকে দীঘা। এরপর 1984 সালের রেল মিনিস্টার গণিকান্ত চৌধুরী, পরবর্তী সময়ে রেল মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে 2004 সালে 31শে ডিসেম্বর ব্রডগেজ লাইনের তমলুক শাখা থেকে দীঘা পর্যন্ত যোগাযোগ শুরু হয়। ফলে হাওড়া থেকে দীঘার যোগাযোগ অনেক সহজ হয়ে ওঠে। 2018 সালের দিকে দীঘাতে তৈরি হয় একটি হেলিপ্যাড। চাইলে আপনারা বেহালা ফ্লাইং ক্লাব থেকে চড়ে চলে আসুন দীঘাতে। আমরা জাস্ট দীঘার মেন গেট ক্রস করছি। এই আমরা চলে আসলাম দীঘা। তো আমাদের প্রথম এপিসোডটা এই পর্যন্তই তোমাদের কাছে তুলে ধরছি। পরবর্তী পর্বে তোমাদের দীঘার ডিটেলস সম্বন্ধে আমরা ডিটেলিং করব। দীঘার আমরা 2 থেকে 3টে অথবা 4টে পার্টে আমরা তোমাদের দীঘার ডিটেলসটাই তোমাদের সামনে তুলে ধরবো। ওল্ড সি বিচ থেকে শুরু করে নিউ সি বিচ, মেরিন ড্রাইভ, অমরাবতী পার্ক, সায়েন্স অডিটোরিয়াম, মোহনা, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তার ডিটেলিংস তোমার সামনে তুলে ধরবো।